প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আর ভালো থাকা সকালে একান্ত কাম্য। আমিও মোটামুটি সুস্থ আছি। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। এর আগে আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, ভাষা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের প্রাথমিক মাধ্যম, যেটাকে বলা হয়, তাই না? আজকে আমরা যাব ওই ভাষাটা কিভাবে আমরা দেখতে পারি, প্রকাশ করতে পারি। এটা কিসের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি বলতে পারো? বর্ণ। হ্যাঁ, বর্ণ, ঠিক আছে, বর্ণ। তাহলে আজকে আমরা আলোচনা করব ধ্বনি ও বর্ণ, তাই না? ধ্বনি ও বর্ণ। তাহলে আমরা প্রথমে আসব, ধ্বনি কাকে বলে? ধ্বনি কেউ বলতে পারবে? হ্যাঁ, ভাষার ক্ষুদ্রতম অংশই হচ্ছে ধ্বনি, যেটা আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। শুধু আওয়াজ হলেই হবে না, আওয়াজটা অর্থবোধক হতে হবে বাকযন্ত্রের। তাহলে আমরা বলতে পারি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজই হচ্ছে ধ্বনি। কি বলো, তাই না? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজই হচ্ছে ধ্বনি। তাহলে এই আওয়াজটা কিন্তু আমরা কি দেখতে পাই না? হ্যাঁ, দেখতে পাই না। তাহলে কি করি আমরা? এটা কানে শ্রবণ করি। এটার কি কোনো রূপ আছে? কি বলো, রূপ আছে? না, নেই। তাহলে আমরা এটাকে যখন রূপদান করব, তাহলে কি হবে? বর্ণ। তাহলে আমরা বলতে পারি কি, বর্ণ এবং ধ্বনি ওতপ্রোতভাবে কি জড়িত। একটা রূপ আছে, একটা রূপ নেই। যেটা যখন ধ্বনিটাকে আমরা রূপ দেব, তখন সেটা হবে কি? বর্ণ। তাহলে আমরা এর আগে আর একটু বিষয়, যে আমরা ধ্বনিটা আর একটু সুন্দরভাবে জানবো, যে ভাষার ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি? ধ্বনি। এই যে ক্ষুদ্রতম অংশগুলি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম একটা অংশগুলি কি? বর্ণ। সেটা আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে আমরা মনের ভাব প্রকাশ করি, ক্ষুদ্র অংশটা হচ্ছে আমরা ধ্বনি বলতে পারি, তাই না? তাই ধ্বনি আমরা বুঝতে পারলাম। তা ধ্বনি কয় ভাগে ভাগ করা হয়েছে? কেউ কি বলতে পারবে? কি বলতে পারবে? দুই ভাগে। হ্যাঁ, দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা স্বরধ্বনি কাকে বলবো? স্বরধ্বনি বলতে তোমরা কি বোঝো? যে ধ্বনি উচ্চারণে অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে না বা সাহায্যের দরকার হয় না, সেটা হচ্ছে কি? স্বরধ্বনি, তাই না? আর ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণে অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়। যেমন আমরা এই যে আমাদের যে বাংলা বর্ণমালা, সেটা আমরা নিশ্চয়ই চিনি, জানি, কিন্তু কতটুকু জানি সে বিষয়ে আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে এই যে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, যে একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ধ্বনিটাও ঠিক আলাদা। এই যে স্বরধ্বনি উচ্চারণে কি সাহায্যের প্রয়োজন হয় না? প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে যেমন স্বরবর্ণের কিন্তু প্রয়োজন হয় না, আর ব্যঞ্জন ধ্বনির কিন্তু প্রয়োজন হয়। এই যে আমি বলছি স্বরধ্বনি আবার ব্যঞ্জন বর্ণ, বা এই যে ব্যঞ্জন ধ্বনি বা স্বরবর্ণ, এই যে এটা কিন্তু আলাদা আলাদা হলেও কিন্তু একটা রূপ আছে আর একটা রূপ নেই, তাই না? হ্যাঁ, তাহলে এই যে স্বরধ্বনি, এটা প্রয়োজন হয় না কেন? স্বরে অ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে, স্বরে আ সে
নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু এই যে যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে বলা হয় স্বরধ্বনি। আর যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি ক, খ। যেমন এই যে ক, অ, এই যে কর সাথে যে একটা অ উচ্চারণ হয়, সে নিজে নিজে কিন্তু পারতেছে না, সে নিজে নিজে পারতেছে না। এই কারণে তাকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। যেমন এইরকম যারা আছে যে অন্যের সাহায্যের প্রয়োজন হয়, তারা হচ্ছে কি সেই ধ্বনিগুলি বা সেই বর্ণগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ, তাই না? আর যার উচ্চারণে নিজে সক্রিয়ভাবে সব কিছু পারে, সেটা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা এখন এরপরে যাব বর্ণ। এই যে বর্ণমালা, আমরা যেহেতু এই যে বর্ণমালা বলে থাকি, তাই না? এই বর্ণমালা আমাদের টোটাল বর্ণমালা, তোমরা কি বলতে পারো যে বর্ণমালা কাকে বলে? বর্ণমালা কাকে বলে বলতে পারো? এই যে বাংলা বর্ণমালায় যে কতগুলি বর্ণ আছে, এই সমষ্টিকেই বলা হয় কি বর্ণমালা। ক্লিয়ার? এই বর্ণ সমষ্টিকেই, যতগুলি বর্ণ আছে এই বর্ণ সমষ্টিকে কি বলা হয় বর্ণমালা। তাহলে এই যে আমি এতক্ষণ বললাম যে স্বরধ্বনি, স্বর ব্যঞ্জন ধ্বনি, তাই না? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। কি বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, যাই হোক, এখন যদি বলি বর্ণ কাকে বলে, কি এনিওয়ান কেউ বলতে পারবে বর্ণ কাকে বলে? ধ্বনি তো যখন বুঝতে পারছো, আমি বলছি একটু আগে যে আমরা ধ্বনিটা শুধু কানে শ্রবণ করি, এটা আমরা দেখতে পাই না, কিন্তু বর্ণটা আমরা দেখতে পাই, কিন্তু সেটা ভাষার মাধ্যমে যখন সেটাকে সংজ্ঞায়িত করব, তখন সেটাকে ধ্বনি বা বর্ণের আমাদের মোট বর্ণমালা, এগুলোকে একদিকে আমরা বলতে পারি আলফাবেট, তাই না? আলফাবেট, ঠিক আছে। এই অক্ষর, এই টোটাল বর্ণমালাকে আমরা অক্ষর বা আলফাবেট বলতে পারি। তাহলে এর মধ্যে দেখো কতটি স্বরবর্ণ আর কতটি ব্যঞ্জন বর্ণ, কতটি আছে স্বরবর্ণ? তাহলে 11টি হচ্ছে আমাদের স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আমরা একটাকে বলবো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? এই যে এখানে আরেকটা বিষয় আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, তাই না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর অন্যদিকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা, তাই না? ফলা। তোমরা ছোট সময় নিশ্চয়ই পড়েছো আকার, রস্যিকার, দীর্ঘিকার, ঠিক আছে? একার, কি বলো? আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে বলবো কি কার। এরপরে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলবো? ফলা। যেমন তোমরা যুক্ত বর্ণ পড়েছো, কয় বা কুবা, ক্ষয় বা কুবা, কয় রায় রা, ক্ষয় রায় রা, কয় জায়গায় যাও, ক্ষয় জায়গায় যাও, এই যে বিষয় কয় রে পার খ, ক্ষয় রে পার খ, এই যে যখন স্বরবর্ণের যুক্ত মানে ব্যঞ্জন বর্ণ যখন যুক্ত হয় সেটাকে বলা হবে কি ফলা, তাই না? এইগুলি ফলা। একটা হচ্ছে স্বরবর্ণকে বলবো আমরা কার, আর ব্যঞ্জন বর্ণকে বলবো ফলা। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আসো আমাদের যে বাংলা বর্ণমালা, যেটাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলবো, ব্যঞ্জন বর্ণ, সেখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, বর্গ মানে একটা ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে, ছোট ছোট অংশ। এই ছোট ছোট অংশের যে গ্রুপ থাকবে, গ্রুপ লিডার, প্রথম অক্ষরটিকে বলা হয় লিডার। এই লিডারকে আমরা বর্গ হিসেবে আখ্যায়িত করতে পারি। যেমন আমরা বর্গের অধীন 25টি বর্ণ ধরতে পারি। যেমন এই যে বর্গের যে প্রথম যে এক একটা অক্ষরের এক একটা লাইনে 5টি করে বর্ণ থাকে, যেমন
ক খ গ ঘ উম, এর প্রথম যে অক্ষরটি বা বর্ণটি এটি হচ্ছে বর্গের প্রধান ক। এরকম আছে ক চ ট ত প, এই পাঁচটিকে আমরা কি বলবো? বর্গ। বুঝতে পারছো? এই পাঁচটি হলো বর্গ। এছাড়া এই বর্গের, এগুলো হচ্ছে বর্গের অন্তর্গত, কিন্তু বর্গ এছাড়াও বর্গের বাহিরে কিছু বর্ণ রয়েছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে বর্গ। যাই হোক, তোমরা বুঝতে পারছো বর্গ। তাহলে বর্গের অধীনে আমরা কতটি বর্ণ পাবো? না না, বর্গের অধীন টোটাল 5টি না, বর্গের অধীনে আমরা পাবো 25টি। হ্যাঁ রাইট, বর্গের অধীন 25টি বর্ণামা আমরা কি পাচ্ছি। এক একটা লাইনে 5টি অক্ষর, যেমন ক খ গ ঘ উম, এরপরে কি চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, এরপর প ফ ব ভ ম। এই যে 5টি বর্গ, এদেরকে আবার উচ্চারণের স্থান অনুযায়ী, তাই না? এই উচ্চারণের স্থান অনুযায়ী মানে আমাদের বাকযন্ত্রের মাধ্যমে যখন উচ্চারণ করি, বাকযন্ত্র কোনটি খেয়াল আছে? মনে আছে তো বাকযন্ত্র? আমরা কিভাবে এই যে বর্ণ বা বর্ণ উচ্চারণ বা ওই আওয়াজ সৃষ্টি করি? ফুসফুস তাড়িত বাতাস, আবার একটু রিপ্লে করতেছি, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গের মাধ্যমে যখন বাধাপ্রাপ্ত হয় তখন এই উচ্চারিত আওয়াজ এক একটা রূপ ধারণ করে, তাই না? এবং এই রূপের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলি হচ্ছে ধ্বনি বা বর্ণ। বোঝা গেছে? অর্থবোধক হতে হবে, কিন্তু আওয়াজটা হতে হবে অর্থবোধক। তাহলে এইভাবে এই যে যে বাকযন্ত্রের প্রবাহ, যে বাতাস যে প্রবাহ ঘটে, ফুসফুস তাড়িত বাতাস, এটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। তাহলে এই বাধাপ্রাপ্ত অনুসারে আমরা এই বর্ণগুলিকে ভাগ করতে পারি। যেমন একটাকে বলতে পারি কি জিহ্বাঙ্গুলীয় বা কণ্ঠ। কণ্ঠের মাধ্যমে তো আমরা সব উচ্চারণ করি, এটা কিন্তু কণ্ঠের কোন কোন অংশে বেশি যেয়ে বাধাপ্রাপ্ত হয়, বেশি ধাক্কা লাগে, সেই অংশ অনুযায়ী আমরা সেই বর্ণগুলিকে ভাগ করব। যেমন ক বর্গীয় ধ্বনি, এটা কোথায় উচ্চারিত হয় বেশি? তোমরা বলতে পারবে? এটাকে কণ্ঠটা বেশি স্পর্শ করে। কণ্ঠ মানে আমাদের গলা, কণ্ঠ বলা হয় আমাদের এই গলাটাকে, এইটা স্পর্শ করে কণ্ঠটা। এই কারণে ক বর্গটা আমরা বলতে পারি কণ্ঠ ধ্বনি। এরপরে চটাকে কি বলতে পারি? তালব্য বা তালুতে স্পর্শ করে। তালু আমাদের যে মুখ বিবরের যে তালুর দিকে যে অংশটা, বুঝতে পারছো? ঠিক আমাদের ধাক্কাটা, ওই বাতাসটা, ফুসফুস থেকে বাতাসটা কোথায় ধাক্কা লাগে? তালুতে। তাহলে এটাকে বলতে পারি কি বলতে পারবো? তালব্য ধ্বনি। উচ্চারণের স্থান অনুযায়ী কিন্তু আমরা এটাগুলিকে ভাগ করে থাকি, তাই না? তালব্য ধ্বনি, ঠিক আছে। এরপর এরপর ট বর্গটা আমরা কিভাবে বলতে পারি? এটা উচ্চারণে কোথায়? জিহ্বার অগ্রভাগে। আমরা এটা উচ্চারণ হয় কোথায়? জিহ্বার অগ্রভাগে। অগ্র মানে কি? সম্মুখে। অগ্র বুঝতে পারছো? সম্মুখে। এই কারণে এটাকে আমরা কি বলতে পারি? জিহ্বার অগ্রভাগে, গোড়ায়, নাকি মারির গোড়ায়, জিহ্বার অগ্রভাগে বা মারির গোড়ায়, এটাকে কি বলতে পারি? মূর্ধন্য ধ্বনি। মারিতে, আমার দাঁতের যে মারি, এইখানে যে বাতাসটা ধাক্কা লাগে, তাহলে এটাকে বলতে পারবো আমরা কি? মূর্ধন্য ধ্বনি। ঠিক আছে তো? এরপর ত বর্গীয় ধ্বনিগুলি বা বর্ণগুলি আমরা কি বলতে পারি? এটা কোথায় হয়? দাঁতে যেয়ে বাধাপ্রাপ্ত হয়। ত বর্গীয়, দেখো উচ্চারণ করে নিজেরা নিজে দেখো, চেষ্টা করে যে কোথায় যে আমাদের এই উচ্চারণটা বাধে। তাহলে আমরা এই যে ত বর্গটা দাঁতের পাটিতে যেয়ে বাজে, তাই না? দাঁতের পাটি, আমরা দাঁতের যে পাটি কথা বলি, এই দাঁতে যেয়ে ধাক্কা লাগে বাতাসটা, তখন এটাকে বলা হয় কি? দন্ত ধ্বনি। এই যে ত বর্গটা টোটালি হলো দন্ত ধ্বনি। এরপরে আমরা আসি প বর্গটা বা এই যে প বর্গের অধীন যে বর্ণ কয়টি আছে, কি কি? প ফ ব ভ ম। তাহলে এগুলি দেখো উচ্চারণে ঠোঁটে যে আমাদের লাগে। ঠোঁট মানে কি? আমাদের ওষ্ঠ, তাই না? এই ওষ্ঠ, এটাকে বলবো কি? ওষ্ঠ ধ্বনি। ওষ্ঠ ধ্বনি, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাইলাম? কি কি বলো?
কণ্ঠধ্বনি, হ্যাঁ, তালব্য ধ্বনি এবং ধ্বনি, মূর্ধন্য ধ্বনি এবং দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। তাহলে দেখো এখানে একটা সুবিধা আছে, বর্গ যখন আমরা আলোচনা করেছি তখন আমরা এই বিষয়টি লক্ষ্য করব। ক বর্গীয় ধ্বনি বা বর্ণগুলি হচ্ছে কি, কণ্ঠধ্বনি বা কণ্ঠ বর্ণ, এবং চ বর্গীয় ধ্বনি বা বর্ণ হচ্ছে স্পর্শ ধ্বনি বা বর্ণ, এবং ট বর্গীয় ধ্বনি হচ্ছে কি কি মূর্ধন্য ধ্বনি, যেটা ওই তালুতে গিয়ে আঘাত করে, এবং ত বর্গীয় ধ্বনিগুলি হচ্ছে কি দন্ত ধ্বনি, এবং এই যে প বর্গীয় ধ্বনি বা বর্ণ হচ্ছে কি ওষ্ঠধ্বনি বা বর্ণ। যাই হোক, আমরা উচ্চারণের স্থান অনুযায়ী এবং বর্গটা যখন আমরা আলাদা আলাদা বুঝতে পারছি তখন এই বিষয়গুলি আমাদেরকে একটু সহজ হচ্ছে, তাই না? সহজ আমাদের বোঝার জন্য এটা একটু সহজ। এরপরে দেখো এছাড়াও কিছু কিছু বিষয় লক্ষণীয়। এরপরে আছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ। দেখো উচ্চারণে যখন আমরা বর্ণমালা উচ্চারণ করি কতটা কোথায় বাধাপ্রাপ্ত হয়, কতটা কোথায় ঘর্ষণ হয়, কোনটায় শ্বাস বেশি নিতে হয়, কম নিতে হয়, এই অনুসারে এদেরকে কিন্তু ভাগ করা হয়েছে। যেমন অল্পপ্রাণ, যেটা আমরা শ্বাস অল্প নেব এটা কি অল্পপ্রাণ, যেটা একটু শ্বাস বেশি নিতে হবে এটা হচ্ছে মহাপ্রাণ। যেমন বর্গের যে অন্তর্গত প্রত্যেকটা বর্গে 5টি করে অক্ষর আছে, প্রথম এবং তৃতীয় হচ্ছে কি অল্পপ্রাণ, প্রথম এবং তৃতীয় বর্ণটি হচ্ছে অল্পপ্রাণ। দেখো লক্ষ্য করে ক এবং গ, ক এবং গ হচ্ছে কি অল্প প্রাণ, বুঝা গেছে? এরপরে দেখো দ্বিতীয় এবং চতুর্থ কি, এটা হচ্ছে মহাপ্রাণ, কেননা এখানে বাতাসের আধিক্য মানে অধিক, বাতাসটা বেশি নিতে হয়, এটাকে বলা হয় কি মহাপ্রাণ, যেটা আমরা বাতাসটা একটু বেশি নেব সেটা হচ্ছে মহাপ্রাণ। এরপর দেখো ঘোষধ্বনি, যেটা ঘষা লাগবে বেশি, আমরা যখন উচ্চারণ করি তখন ঘষা লাগবে, ঠিক আছে? যেমন ক হয়েছে ক, খ হয়েছে কি ঘোষধ্বনি, আর গ ঘ ঘষা লাগে না, কয়ের সময় একটু ঘষা লাগে, ক্ষয়ের সময়ও ঘষা লাগে, মানে ঘর্ষণ হয় ভিতরে, আমাদের বাকযন্ত্রের মধ্যে ঘর্ষণ হয়, এই কারণে বলা হয় একটা ঘোষ ধ্বনি আর একটা হচ্ছে অঘোষ ধ্বনি। এর আগে আমরা পেয়েছি কি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। এরপরে দেখো অন্তস্থ ধ্বনি, অন্ত মানে কি শেষ, একেবারে শেষের ধ্বনি, অন্তস্থ ধ্বনি। যেমন অন্তস্থীয় জ, এটাও অন্তস্থ ধ্বনি। রে প্র ল ব, এই চারটি হচ্ছে কি অন্তস্থ ধ্বনি। এরপর উষ্ম ধ্বনি, উষ্ম। এরপর আছে নাসিক্য ধ্বনি, মানে নাকে যেটা বাতাস বেশি যায় সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। উষ্ম ধ্বনি হচ্ছে যেমন আমরা যে 3টে স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই যে 3টে ধ্বনি এটা হচ্ছে কি উষ্ম ধ্বনি, ঘর্ষণপ্রাপ্ত হয় এবং বাধা পায়, ঠিক আছে? এটা কোথাও এটা ঘর্ষণ হয় এবং ঘর্ষণের সময় একটা বাধা পায়, এই কারণে এটাকে বলা উষ্ম ধ্বনি, বা এটাকে বলতে পারবো একেবারে শীষ ধ্বনি। এবং নাসিক্য ধ্বনি, যেমন নাসিক্য, যেটা নাক দিয়ে আমাদের বাতাস বের হয় সেটাকে বলা হয় নাসিক্য। বাতাসের আধিক্যটা বেশিরভাগই বের হয়েছে কোথায় দিয়ে, নাক দিয়ে, এই কারণে আমরা বলতে পারি এগুলিকে নাসিক্য ধ্বনি। যেমন দন্তন্য, মূর্ধন্য, এরপরে ম, উম, ইয়, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি, ঠিক আছে? এরপর আর একটা আছে দতিত ধ্বনি, দুই দিকে উচ্চারিত হয়, দতি মানে দুই দিকে উচ্চারিত হয়। যেমন এরকম আছে কি 3টে ধ্বনি আমরা দেখতে পাই, যেমন উম, অনেশ্বর, ইয়, এটা হচ্ছে দতিত ধ্বনি। যেমন শব্দের এগুলো কিন্তু আবার দেখা যায় কোনো শব্দের প্রথমে আমরা যখন কোনো শব্দ লিখব, এই যে বর্ণগুলি এগুলি কিন্তু শব্দের প্রথমে বসে না। যেমন ধরো উম, তারপরে ইয়, অনেশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলো শব্দের প্রথমে বসে না। এছাড়াও আছে পর আশ্রয়ী, পরের উপর আশ্রয় করে, সে নিজে কিন্তু চলতে পারে না, পরের উপর আশ্রয় করে তার চলতে হয়, অর্থ প্রকাশ করতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু একটা জিনিস গ্রাম গায়ে লক্ষ্য করছি যে
সে কিন্তু পর আশ্রয়ী অন্য কোনো গাছের উপরে সে বেয়ে বেয়ে বড় হয়। তদ্রূপ আমাদের বর্ণমালায়ও 3টি বর্ণ আছে যে তার নিজস্ব চলার কোনো শক্তি নাই বা চলার কোনো তার নাই, গতি নাই, সে নিজে নিজে চলতে পারে না। এরকম আছে, ধরো কি আছে, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রমূল, এগুলো হয়েছে কি পর আশ্রয়, পরের উপর আশ্রয় করে চলে। বুঝতে পারছো তো? তাহলে আমরা কি কি পেলাম? কণ্ঠধ্বনি, তাই না, তালব্য ধ্বনি, উচ্চারণের স্থান অনুযায়ী কিন্তু এগুলো ভাগ করা হয়েছে। ঠিক আছে, এরপর কি মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে, এরপর কি দন্ত ধ্বনি, এর ওষ্ঠধ্বনি, উচ্চারণের স্থান অনুযায়ী। এরপরও আমরা কি কি পেয়েছি? অল্প প্রাণ, মহাপ্রাণ, এরপরে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, আরও কি পেলাম? অন্তস্থ ধ্বনি, এরপর উষ্ম ধ্বনি, এরপর নাসিক্য ধ্বনি, এরপর আছে কি পরাশ্রয়ী। এরপরে আমরা একটা জিনিস আসব যে বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? মাত্রা যুক্ত এবং মাত্রাহীন এবং অর্ধ মাত্রা। আমরা লিখি, অবশ্য বাংলা বর্ণমালায় লিখে যাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন বর্ণটির কতটুকু মাত্রা দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এগুলো আমাদের জানা আবশ্যক কিনা? অবশ্যই, তাই না, জানতে হবে, তাই না, আমাদের প্রত্যেকের জানা উচিত। তাহলে আমরা বাংলা বর্ণমালায় কতটি অর্ধমাত্রা বর্ণ আছে কেউ বলতে পারবে? অর্ধমাত্রা বর্ণ 8টি। হ্যাঁ, 8টি বর্ণ। 8টি বর্ণ হয়েছে কি অর্ধ মাত্রা, মানে অর্ধেক মাত্রা আছে, পূর্ণ মাত্রা নেই, অর্ধেক মাত্রা। তাহলে মাত্রাহীন মানে যার মাত্রা নাই, এরকম এর সংখ্যা কতটি? হ্যাঁ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কতটি আছে? কি 10টি, তাই না, 10টি। দেখো এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, মানে আমি তো বলছি টোটাল বর্ণমালা, আমাদের বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে। আমি শুধু স্বরবর্ণের কথা বলি না, শুধু ব্যঞ্জন বর্ণের কথা বলি না, আমি বলছি টোটাল বর্ণমালায়। টোটাল বর্ণমালায় আমাদের মাত্রাহীন আছে 10টি। তাইলে আমরা পূর্ণমাত্রা আছে কতটি? পূর্ণমাত্রা, হ্যাঁ, পূর্ণমাত্রা আছে কতটি? 32টি। হ্যাঁ, 32টি আছে পূর্ণমাত্রা। তাহলে আমরা এটা একটা অঙ্ক হিসাবে করতে পারি। 10টি আর 8টি বাদ দিলে কয়টি কি থাকে? 50টি থেকে 32টি। হ্যাঁ, এটাই তো সঠিক, 32টি আছে আমাদের পূর্ণ মাত্রা। তাহলে আজকে আমাদের বাংলা বর্ণমালার এবং যে বিষয়গুলি পেলাম, ধ্বনি এবং বর্ণ, বাংলা দ্বিতীয় পত্রে। যাই হোক, আমরা এর বিশদ বা বিস্তারিত আলোচনা করতে আরও অনেক সময় নেয়, তারপরও আমরা সংক্ষিপ্তভাবে যতটুকু আলাপ করতে পেরেছি, হয়তো এর মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হবে। তাই আজ আর নয়, তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অপূর্বলাল বালা, নবম ও দশম শ্রেণী এই বাংলা দ্বিতীয় পত্র শেষ করছি। ধন্যবাদ সকলকে।